বিশ্বব্যাংক এই মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই তাকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে তা ফিরিয়ে দেয়। পরে তাকে আরও অনেকবার আরও উন্নত সুযোগ সুবিধার লোভ দেখে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু সালার তার সিদ্ধান্তে অটল, কারণ আফ্রিকা থেকে বিদায় নিতে চাচ্ছিল সে। আর এই সিদ্ধান্তটি কেবল বিশ্বব্যাংকেরই নয়, বরং মার্কিন সরকারের ভীষণ চিন্তিত করে তুলেছে। আফ্রিকাকে সালার সিকান্দারের চেয়ে ভালো করে আর কেউ চালাতে পারবে না, এই বিষয়ে বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমেরিকান সরকারেরও এতে কোনো সন্দেহ নেই। গত কয়েক বছরে আফ্রিকায় সালার শুধু বিশ্বব্যাংকের সুনাম ও ভাবমূর্তি বদলে দেয়নি, বরং আমেরিকান সরকারের প্রতি সেখানকার মানুষের মধ্যে সুধারণা তৈরি করতেও সফল হয়েছে। তাই সালার এখন বিশ্বব্যাংক ছেড়ে গেলে তারা একটি বড় ধাক্কার মুখোমুখি হবে। কিন্তু সালার আর এখানে থাকতে চাচ্ছে না। তার সামনে কোন জিনিস পেশ করলে এখানে থাকতে রাজি হবে সে? আমেরিকান সরকার এখন তাই ভাবছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদই তাকে থামাতে পারে, কারণ এটি এমন একটি মুকুট যে মুকুটের জন্য সালার সিকান্দারের সবচেয়ে যোগ্য এবং কম বয়সী প্রার্থী। কিন্তু সালার নিজেই এই পদের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তা হলো তার মৌলবাদী মুসলিম উপাধি। তারা একজন মৌলবাদী মুসলিমকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টে পদে নিযুক্ত করতে পারে না। এদিকে অন্য কোনো লোক দেখিয়েও তাকে তারা আটকাতে পারছে না। এ বিষয়ে এখন তাদেরকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, সালার এই মৌলবাদী মুসলিম পরিচয়কে এড়ানো সম্ভব কিনা। এদিকে আমেরিকান সরকার ও বিশ্বব্যাংকের কাছে এখনও অনেক সময় আছে, কারণ সালারের চাকরির মেয়াদ শেষ হতে এখনও 1 বছর বাকি। এই 1 বছরে সালারের জীবনে 3টি বড় বড় ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাই তার জীবনে গভীর ছাপ রেখে যায়। গভীর সেই দাগগুলো চিরকাল থেকে যাওয়ার মতো হয়ে যায়। আর এই ঘটনাগুলোই আরও একবার তার জীবনকে বদলে দেয়। সে সময় তার চতুর্থ এবং সর্বশেষ সন্তান হিসেবে চন্নি গোলাম ফরিদের আগমন ঘটে তার জীবনে। আর এটি হয় তার 1 বছরের জীবনের প্রথম ঘটনা। চন্নির সাথে সালার অদৃশ্য পরিচয়টি সবসময় বেনামি হয়েই ছিল। গ্রামের স্কুলের অন্যান্য কর্মচারীর মতো গোলাম ফরিদের ব্যাপারেও সে সিকান্দার ওসমানের কাছে নানা খবরাখবর শুনত, কারণ গোলাম ফরিদ যে স্কুলে দারোয়ানের চাকরি করত সেটি ছিল সালারের নির্মিত স্কুল। ফলে অন্যান্য খবরাখবরের সঙ্গে সিকান্দার সালারকে গোলাম ফরিদের ঘটনাও জানান। সালারের নির্দেশনায় সিকান্দার তখন প্রতি মাসে গ্রামের মসজিদে দান করতে শুরু করেন। মসজিদে অনুদান থেকে চুরি করার অপরাধে দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশনাও দিয়েছিল সালারই। প্রতারণা আর অসততা সালার একদমই সহ্য করতে পারে না। বিষয়টি তার কাছে আরও বেশি গুরুতর মনে হয়েছে মসজিদের দান করার টাকায় অনিয়ম করার জন্য। মসজিদের টাকায় অনিয়মকারীকে কোনো ছাড় দিতে সে রাজি নয়। সিকান্দারও গোলাম ফরিদকে এই শাস্তি দেওয়ার পক্ষে নিয়েছিলেন, তাই তিনি সালারের নির্দেশ অনুযায়ী তা পুরোপুরি বাস্তবায়ন করেছেন। গোলাম ফরিদের হাতে তার পুরো পরিবার হত্যার ঘটনা সিকান্দারকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এই হৃদয় বিদায়ক ঘটনা বহুদিন মিডিয়ায় আলোচিত হতে থাকে। মিডিয়া গোলাম ফরিদকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আর সেসব প্রশ্নের উত্তর হেডলাইন করে পত্রিকায় ছাপাতে থাকে। সেগুলো কেবল সিকান্দার ওসমান নয়, সালারের চোখেও পড়ে। নিজের পরিবারকে হত্যাকারী মানুষটিকে মিডিয়ার কাছে মানসিক ভারসাম্যহীন মনে হয়, কারণ সে তাদেরকে এক এক দিন এক এক উত্তর দিত। তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ ছিল, তাই সে তার পরিবারকে হত্যা করেছে। ঘটনার পরদিন মিডিয়ায় প্রচারিত সংবাদের শিরোনাম এটি ছিল। এটি একজন দায়িত্বজ্ঞানহীন অসচেতন সাংবাদিক অনুমানের ভিত্তিতে টিভিতে সম্প্রচার করে দেয়, আর বাকিরা সবাই চোখ বুজে তা অনুসরণ করে। ডেস্ক জার্নালিজমের এই ছোটোখাটো অসততা কয়েক বছর পরে
কারো গলার ফাঁস হয়ে জেগে উঠতে পারে, তা সেই সাংবাদিকের জানা ছিল না। তারপর ধীরে ধীরে গোলাম ফরিদের সঙ্গে যতই সাক্ষাৎকার হতে থাকে ততই বিভিন্ন তথ্য সামনে আসতে থাকে। প্রথম শিরোনাম ঢাকা পড়ে যায়। এই হত্যার কারণ হিসেবে নতুন করে সামনে আসে দরিদ্রতা, স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ, সংসারে অভাব অনটন, অসুস্থতা, আত্মীয় স্বজন ও ঋণদাতাদের উপর্যুপরি চাপ এবং সর্বশেষ অনিয়মের কারণে স্কুলের চাকরি থেকে বরখাস্ত হয়ে গৃহহীন হয়ে পড়া। ব্যাপারটি সিকান্দার ও সালারকে অপরাধবোধে ভোগাতে থাকে। এখন আর তাদের কিছু করার নেই। যা আছে তা হলো তারা চাইলে গোলাম ফরিদ ও তার বেঁচে যাওয়া একমাত্র কন্যার দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব নিতে পারে। আর সালারের নির্দেশে সিকান্দার তাই করেন। তিনি তাদের দায়িত্ব নিতে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে থাকেন। সেগুলো তার আত্মীয়রা এসে নিয়ে যায়। সিকান্দার মাঝে মাঝে চন্ডীকে দেখতে চাইলে তারা তাকে ওনার কাছে নিয়ে আসে। সিকান্দার এতে নিশ্চিন্ত হন যে টাকাগুলো তাদের পেছনেই খরচ হচ্ছে, চন্নির সঠিক দেখভাল করা হচ্ছে এবং সে নিরাপদেই আছে। বিষয়টি হয়তো ওভাবেই চলতে থাকতো। সালার যদি তখন 2 সপ্তাহের ছুটিতে সপরিবারে পাকিস্তানে বেড়াতে না আসতো, আর যদি স্কুলের দেখভাল করতে নিজেই গ্রামে না যেত। গ্রামে গিয়ে হঠাৎ তার গোলাম ফরিদের মেয়ের কথা মনে পড়ে। চন্নিকে তার দেখতে ইচ্ছে করে বলে চন্নিকে স্কুলে নিয়ে আসার কথা না বলে কয়েকজনকে সঙ্গে করে নিয়েই নিজেই তার বাড়িতে চলে যায়। প্রথম দেখায় 1.5 বছরের চন্নিকে সালার কাছে 7-8 মাসের বাচ্চা বলে মনে হয়। প্রচণ্ড দুর্বল, রোগা, পাতলা। তার বাদামি চামড়ায় যেন হলুদ রং ধারণ করে আছে। ত্বকের সংক্রমণের ফলে তার শরীর ও মুখ ছোট বড় পুঁজপূর্ণ ফোড়ায় ভরে আছে। তার কালো চুলগুলো রোদ ও ময়লায় পড়ে পড়ে লটায় পরিণত হয়েছে। নিয়মিত গোসল না করার ফলে জট পাকিয়ে আছে। তার পরনে ফ্রকখানা ছিঁড়ে ফেটে আছে। এতে তার দরিদ্রতা ও দুরবস্থা প্রকাশের সাথে সাথে সাইজে বড় হওয়ার বোঝাই যাচ্ছে যে এর আগে ফ্রকটি অন্য কেউ ব্যবহার করেছে। ঠোঁট শুকিয়ে ফেটে আছে, মনে হচ্ছে পানি শূন্যতায় ভুগছে। হাত পায়ের লম্বা ময়লাযুক্ত ভাঙাচোরা নখ দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন নেওয়া হচ্ছে তার। সালার তাদের বাড়িতে ঢুকে দেখে মেয়েটি দানা কুটে কুটে খাওয়া মুরগির পাশে কাঁচা মাটির উঠোনে বসে আছে। ময়লা মাখা এসব দানা হাতে তুলে মুখে পড়ছে। সালার উঠোনের এক কোণে মুরগির পাশে পড়ে থাকা বাচ্চাটির দিকে ভালো করে লক্ষ্যও করেনি, কারণ সে কল্পনাও করতে পারেনি এত মোটা অঙ্কের টাকা পাঠানোর পরও মেয়েটির এই অবস্থা থাকতে পারে। চন্নির আত্মীয় স্বজনেরা তখন ভীষণ অস্থির ও চিন্তিত হয়ে পড়ে। সালারকে তারা মেহমানখানায় নিয়ে বসাতে চাচ্ছিল, কিন্তু সালারের তেমন সময় ছিল না। বাইরে থেকেই বাচ্চাটিকে এক নজর দেখেই ফিরে যেতে চাচ্ছিল সে। কিন্তু চন্নির আত্মীয়দের দুর্ভাগ্য আর চন্নির সৌভাগ্য যে চন্নি তখনই উঠানে ছিল, তাই তারা সালারকে দেখানোর জন্য তাকে সাজানো গোছানোর সুযোগ পায়নি। সে তো এভাবেই থাকে, যতবারই কাপড় পাল্টিয়ে দেয় একটু পরে গিয়ে আবারও মুরগির পাশে গিয়ে বসে থাকে। হামিদা, ও হামিদা, একটু দেখো তো চন্নিকে, কাপড় পাল্টে দে, সাহেব দেখা করতে আসছেন। বাড়ির মালিক প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চন্নির দিকে ইশারা করতে করতে স্ত্রীকে ডাকতে লাগলো। আর তখনই সালার ভালো করে চন্নির দিকে লক্ষ্য করল। চন্নির নাম ডাকতে দেখে চন্নিও খানিক ভীত হয়ে সালার দিকে মনোযোগী হলো। হামিদা এসে হুলস্থুল করে চন্নিকে ভেতরে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সালার থামিয়ে দেয়। তারা যা লুকাতে চাচ্ছিল তা আর লুকাতে পারল না, তাই চন্নিকে সে এভাবেই সালার কাছে নিয়ে এলো। হামিদার কোলে নাক বেয়ে সর্দি ঝরতে থাকা বাচ্চাটির দিকে তাকিয়েই সালারের হঠাৎ অদ্ভুত মায়া হলো। আফ্রিকায় সে এর চেয়ে খারাপ অবস্থায় বাচ্চাদের দেখেছে, কিন্তু তাদের দেখে তার মনে কোনো অপরাধবোধ জাগেনি। চন্নিকে দেখে যে অপরাধবোধ জেগে উঠেছে।
না না, ওরে কোলে নিয়েন না, একদম নোংরা হয়ে আছে, আপনার জামা কাপড় নষ্ট করে দেবে। এখনও সে নিজে নিজে টয়লেটে যাইতে পারে না। হামিদার আগে তার স্বামী চন্ডীকে কোলে তুলতে সাবধান করল। সালার তাদের কোনো কথা তোয়াক্কা না করেই তাকে কোলে তুলে নিল। চন্নিও খুশি মনে তার কোলে উঠে এলো। জীবনে এই প্রথম সে সালার সিকান্দারের মতো চেহারা সুরাতওয়ালা কাউকে দেখেছে। চন্নি চুপচাপ থাকে, জড়িয়ে ধরে তার দিকেই তাকিয়ে রয়। হ্যাঁ, একটু আধটু অসুখ লেগেই থাকে। শুরু থেকেই এমন, ওষুধ খেয়ে কোনো লাভই হয় না। একটু আগেই পীর সাহেবের কাছ থেকে জারফুক করাইয়া আনলাম। গলায় ঝুলাইতে উনি একখান তাবিজও দিছেন। হামিদা, তুই এখনও ওটা গলায় ঝুলাস নাই? সালার তখন চন্নির খোঁজ খবর নিতে শুরু করে। প্রতিউত্তরে বাড়ির মালিক বিস্তারিত কারণ বলতে থাকে। সালার বুঝে গেল যে চন্নি ভুল জায়গায় আছে, ঠিকমতো তার যত্ন নেওয়া হচ্ছে না। তার জন্য পাঠানো টাকাও তার পিছনে ব্যয় করা হচ্ছে না। কে জানে কোন টানে চন্নিকে সে সাথে সাথে ওখান থেকে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নিল, অথবা এমন কোনো জায়গা নিতে চাইল যেখানে থাকলে সুন্দরভাবে তার লালন পালন হবে। সে মনের টানেই সিদ্ধান্তটি সে চন্নির আত্মীয় স্বজনদের জানিয়ে দেয়। তারা এতে আপত্তি করে। তা সত্ত্বেও সালার তাকে সাথে নিয়ে যায়। তারা এতে আপত্তি করছে কারণ সালার চন্নিকে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো মাসে মাসে আসা মোটা অঙ্কের টাকাই নিয়ে যাচ্ছে। চন্নির জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের আসল চিন্তা টাকা। সালারের সাথে ওদের স্টাফ ও গণ্যমান্য অনেক মানুষ ছিল, তাই তারা মুখে আপত্তি জানালেও চন্নিকে আনাতে বাধা দিতে পারে না। আশ্চর্যের বিষয় হলো তাদের এমন শোরগোল ও আপত্তি হইচয়ের মাঝেও চন্নি অন্তত নিশ্চিন্ত ও শান্তভাবে সালারের কলার ধরে কোলে শুয়ে রয়। ঘর থেকে বেরিয়ে আসার সময়ও সে কান্নাকাটি কিংবা ছটফট করল না। তাকে নিয়ে গাড়ির সামনের সিটে বসানোর পর কোনো টু শব্দও করল না। গ্রাম থেকে ইসলামাবাদ ফেরার পথে সালার নিজেই গাড়ি চালাচ্ছে, আর চন্নি সামনের সিটে বসেই চুপচাপ শান্ত হয়ে আছে। পুরো রাস্তা জানালার বাইরে তাকিয়ে আছে। সে একটু ছটফট করলে কেবল গাড়িতে বসেই সেফটি বেল্ট বাঁধার সময়, এছাড়া পুরো সময় সে শান্ত ও নিশ্চিন্ত হয়েছিল। অস্বস্তিতে হাত পা ছোড়াছড়ি করতে দেখে সালার তার বেল্ট খুলে দেয়। তখন তার হামিনের কথা মনে পড়ে। এই বয়সে হামিনও এভাবেই সেফটি বেল্ট থেকে মুক্তি পেতে চাইত। সেফটি বেল্ট খুলে দিতেই চন্নি আবার একদম শান্ত হয়ে যায়। পুরো পথ জুড়ে সালার মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে, কিন্তু সে এত নিশ্চিন্তভাবে বাইরের রাস্তা ও গাড়ির যানজটের দিকে তাকিয়ে আছে যে চোখ ফিরিয়ে একবারও সে গাড়ির ভেতরে বসা সালার দিকে তাকানোর চেষ্টাও করেনি। সালার তার এই একাগ্রতা দেখে শুধু হাসছে। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে সে তাকে একটি জুস ও বিস্কুটের একটি প্যাকেট কিনে দিল। কয়েক মিনিটেই চন্নি দুটি খেয়ে শেষ করে ফেলে। মনে হলো যেন অনেক দিন ধরে না খেয়ে আছে। ইসলামাবাদ আসতে আসতেই সালার তার জন্য একটি উপযুক্ত জায়গার কথা ভাবল। তখন সে এক মুহূর্তের জন্য ভাবেনি যে চন্নিকে সে নিজের কাছেই রাখতে পারে। এত বড় দায়িত্ব নেওয়ার কথা সে কল্পনাও করতে পারে না। আর কল্পনা করলেও ইমামাকে জিজ্ঞেস না করে সে এটি করতে পারে না। চন্নিকে নিয়ে সম্ভাব্য বিভিন্ন চিন্তা তার মাথায় আসতে লাগলো, আর সে নিজেই তা বাতিল করে দিতে লাগলো। ইসলামাবাদে পৌঁছাতেই বাড়ির গ্যারেজে গাড়ি ঢুকতেই তার বাচ্চারা দৌড়ে এসে তাকে স্বাগত জানালো। গাড়ির ভেতরে বসা চন্নিকে সবার আগে দেখল 3.5 বছরের হামিদ। তাকে দেখে বিস্ময়ে সবসময়ের মতো তার চোখ গোল হয়ে যায়, এমন যেন সে বনের কোনো জন্তু দেখে ফেলেছে। সে জানালার কাছে নাক মুখ চেপে ওকে দিয়ে চন্নিকে হ্যালো বলল।